বীজগণিত আছে প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়। তাহলে আমরা আজকে কি প্রথম অধ্যায়ে একটু আলোচনা করতে চেষ্টা করি নাকি? জি স্যার। জি স্যার। প্রথম অধ্যায় আছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা জিনিসটা কি, অর্থাৎ এই সংখ্যা জগতে যে সংখ্যার অস্তিত্ব আছে বা যে সংখ্যা মোটামুটি কোনো না কোনো ভাবে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যার কতগুলো ভাগ আছে, এর ভিতরে প্রথমে আমরা খুঁজে পাই স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা জিনিসটা কি, বোর্ডের দিকে একটু দেখাই তোমরা। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 এই অসীম পর্যন্ত, এগুলো স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, স্বাভাবিক সংখ্যাকে ইংরেজি বড় হাতের অক্ষর n দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ কথা হচ্ছে যে আমাদের 1 থেকে শুরু করে যত যোগবোধক সংখ্যা আছে উপরের দিকে সবগুলোই স্বাভাবিক সংখ্যার অন্তর্গত। আচ্ছা, স্বাভাবিক সংখ্যার ভিতরে আবার কয়েক প্রকার আছে, যেমন জোড় সংখ্যা আছে, বিজোড় সংখ্যা আছে, আবার মৌলিক সংখ্যা আছে, এরকম বহু ভাগ আছে। তা সবগুলোই স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত। এরপরে আছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে তোমার যোগবোধক বিয়োগবোধক সবই সাথে আর কি, যেমন 0 +1 -1 দুটোই পূর্ণ সংখ্যা, +2 -2 +3 -3 এরকম। অর্থাৎ 3টাও পূর্ণ সংখ্যা, আবার -3টাও পূর্ণ সংখ্যা। হ্যাঁ, 5ও পূর্ণ সংখ্যা, -5ও পূর্ণ সংখ্যা, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যার অন্তর্গত। তারপরে আছে ভগ্নাংশ। ভগ্নাংশ জিনিসটা কি? ভগ্নাংশ হচ্ছে কোন সংখ্যাকে যদি p/q আকারে প্রকাশ করা যায়। যেখানে p/q আছে ওই যে কোনো পূর্ণ সংখ্যা আর কি। p/q যে কোনো পূর্ণ সংখ্যা, এটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, তবে কিউর মান কখনো 0 হবে না। হ্যাঁ, আর কিউর মান 1 হবে না, কারণ নিচে যদি 0 থাকে তাহলে সেই রাশিটির মান নির্ণয় করা সম্ভব না, আর 1 থাকলে সেটা পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত হয়ে যায়। তোমাদের লেখা কি বুঝতে পারতেছো বোর্ডে? জি স্যার, বুঝা যায়। মানে এখান থেকে আবার উল্টা দেখা যাচ্ছে তো অনেকটা, সেই জন্য তোমরা কি সঠিকভাবে দেখতে পারতেছো? জি স্যার। জি স্যার, স্পষ্টই দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে ভগ্নাংশ p/q আকারের সংখ্যা হচ্ছে ভগ্নাংশ। বুঝছো, এখানে কিউর মান 0 হবে না এবং 1 হবে না, আর পির মান 0 বাদে যে কোনো স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা বা মৌলিক সংখ্যা হতে পারে, এগুলোকে বলা হয় ভগ্নাংশ। এই ভগ্নাংশ সম্পর্কে তোমরা আগে 4 5 6 এ অনেক করেছো, তাই না? ভগ্নাংশ জিনিসটা কি? আচ্ছা, এরপর আছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা জিনিসটা কি? কিছু কিছু সংখ্যা আছে যেগুলোকে ভগ্নাংশে প্রকাশ করা যায় না, আর কিছু কিছু সংখ্যা আছে ভগ্নাংশে প্রকাশ করা যায়। যেমন দেখো, এই 2.5 এই সংখ্যাটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করলে ওই দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকে একের ডানে সেই কয়টা শূন্য দিয়ে ভাগ দিলে ভগ্নাংশ হয়ে যায়। এটা তো বুঝতে পারো নাকি?
জি স্যার। এরকম দশমিকের সামনে যদি মনে করো অনেক থাকে 2.537 কয়টা সংখ্যা আছে? 3টা। তাহলে এর তোমার একে টেনে 3টে শূন্যকে ভাগ দিলে এই দশমিকটা থাকবে না। আচ্ছা, এখন দশমিকের ডাইনে যদি তোমার অসীম পর্যন্ত সংখ্যা থাকে যার কোনো শেষ নাই, সেখানে নিচে একে ডাইনে কয়টা শূন্য দেবো? এটা দেওয়া আদৌ সম্ভব না। মনে করো লাখ লাখ সংখ্যা আছে দশমিকের ডাইনে, এটাকে ভগ্নাংশে প্রকাশ করা সম্ভব না। তাই দেখা যাচ্ছে যে কোনোটা ভগ্নাংশে প্রকাশ করা যায়, আবার কোনোটা যায় না। তাহলে যে সংখ্যাগুলোকে ভগ্নাংশে প্রকাশ করা যায় তাদেরকে বলা হয় মূলদ সংখ্যা, আর যাদেরকে প্রকাশ করা যায় না সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন ধরো √3, ক্যালকুলেটরে চাপ দিলে দেখবা যে একের ডাইনে সংখ্যা শুধু আসতে আসতে আসতে, মানে যতগুলো ধরে ক্যালকুলেটর ততগুলো আসতে থাকবে, শেষ হবে না। এই জাতীয় সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা, একে ভগ্নাংশে প্রকাশ করা যায় না। আচ্ছা, এরপরে দশমিক ভগ্নাংশ, এ বিষয়ে তোমরা কম বেশি জানো, মানে যে সংখ্যাটার ভিতরে দশমিক থাকে। আচ্ছা, এর আবার কিছু ভাগ আছে, অসীম দশমিক ভগ্নাংশ আর একটা আছে সসীম দশমিক ভগ্নাংশ। দশমিকের পরে সংখ্যা যদি সীমিত থাকে বা সংখ্যা যদি গুণে বের করা যায় যে 2টা 4টে 5টা 10টা, এটা হলো সসীম। আর যেটা দশমিকের ডাইনে সংখ্যার কোনো শেষ নাই ওটা হচ্ছে অসীম। আচ্ছা, এরপরে বাস্তব সংখ্যার কথা আগে বলেছিলাম, এখন আমরা বাস্তব সংখ্যা সম্পর্কে বলতে পারি যে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, মূলদ, অমূলদ, দশমিক, এই সব মিলে যে সংখ্যা হয় ওটা হলো বাস্তব সংখ্যা। অর্থাৎ বাস্তব সংখ্যার ভিতরে সব ধরনের সংখ্যা থাকবে। আচ্ছা, এরপরে ধনাত্মক সংখ্যা বিষয়টা দেখো, ধনাত্মক সংখ্যা কোনগুলো? শূন্য থেকে বড়, শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়। শূন্য থেকে বড় হতে হবে, শূন্যটা কিন্তু ধনাত্মক না ঋণাত্মক না, ওটা একটা নিরপেক্ষ সংখ্যা। হ্যাঁ, আবার অঋণাত্মক সংখ্যা বলা হয় শূন্যকে, অর্থাৎ ওটা ধনাত্মক না ঋণাত্মক না, এই জন্য নাম দেওয়া হয়েছে অঋণাত্মক সংখ্যা। আচ্ছা, এখন অঋণাত্মকের ভিতরে কিন্তু অন্যান্য গুলো আছে, যেমন 1 2 3 4, এরাও কিন্তু ঋণাত্মক না। তাহলে শূন্য সহ উপরের দিকে যে সংখ্যাগুলো আছে এই সবগুলোই হচ্ছে অঋণাত্মক। শূন্য থেকে শুরু করে 1 2 3 4 5 6 যত আছে সবগুলো অঋণাত্মক। আচ্ছা, আর ঋণাত্মক সংখ্যা কোনগুলো? শূন্য থেকে ছোট যেগুলো, শূন্য থেকে ছোট আবার কিন্তু -1 -2 -3 -4 -5, এগুলো সবই শূন্য থেকে ছোট, এই সংখ্যাকে বলা হয় ঋণাত্মক সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা যেগুলো জানলাম এই পর্যন্ত, ধনাত্মক, ঋণাত্মক, এই শেষে আরেকটা হলো অঋণাত্মক। ধনাত্মক হচ্ছে শূন্য থেকে বড়, এগুলো ধনাত্মক, আর শূন্য সহ সব ধনাত্মক সংখ্যাই অঋণাত্মক সংখ্যা, আর শূন্য থেকে ছোট সব সংখ্যাই ঋণাত্মক সংখ্যা। তাহলে মোট কয়টা সংখ্যা আমরা জানলাম বলো তো শুভ? কয় প্রকার সংখ্যা জানলাম? স্বাভাবিক সংখ্যা, তারপরে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, দশমিক ভগ্নাংশ, সসীম, অমূলদ সংখ্যা, তারপরে আবার
সব মিলায় বাস্তব সংখ্যা, তার ভিতরে আবার আছে ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা। এই পর্যন্ত তোমাদের আলোচনা হয়েছে নাকি? আচ্ছা, স্যার এখন তো আলোচনা হয়েছে। আমি ক্লাসে আছি, আপনি আচ্ছা আচ্ছা, তাহলে এই সংখ্যা সম্পর্কে মোটামুটি ধারণা হয়েছে। স্বাভাবিক সংখ্যা হলো 1 থেকে শুরু করে উপরের দিকে যত সংখ্যা আছে এগুলো স্বাভাবিক। তারপরে আছে পূর্ণ সংখ্যা। জি জি স্যার স্যার আচ্ছা, স্যারের ফোন আছে শুনিসনি? ও তা তো দেখলাম, কিন্তু স্যার গেল কই? এই স্যার যে ফোনে ডিস্কের সমস্যা হয়েছিল, মানে নেটের সমস্যা হয়েছিল, যার কারণে। ও ঠিক আছে স্যার। স্যার নেট আজকে অনেক স্লো স্যার। হ্যাঁ, নেট ছিল, এই জন্য সমস্যা হয়েছিল। আচ্ছা, তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক সব জাতীয় সংখ্যা মিলে পূর্ণ সংখ্যা। তারপরে ভগ্নাংশ, মূলদ সংখ্যা যাকে ভগ্নাংশে প্রকাশ করা যায় এটা মূলদ। অমূলদ হচ্ছে যাকে ভগ্নাংশে প্রকাশ করা যায় না। আচ্ছা, এরপরে ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা, এই সম্পর্কে মোটামুটি তোমাদের ধারণা হয়েছে কিনা? জি স্যার স্যার। হইছে। আচ্ছা, স্যার হয়েছে স্যার। এখন দেখো একটা প্রতিজ্ঞা আছে, দেখাতে হবে যে √2 একটা অমূলদ সংখ্যা। √2 একটা অমূলদ সংখ্যা। এই আমরা কিভাবে প্রমাণ করতে পারি? যেমন ধরো, মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করা যায়, এই তো মূলদ সংখ্যা। আর যেটাকে ভগ্নাংশে প্রকাশ স্যার। করা যায় না, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। এখন দেখো যে √2 যদি আমরা ঠিক করি, √2 সমান 1.4142 এরকম অসীম সংখ্যা আসবে, মানে দশমিকের পরে বহুত সংখ্যা আসবে। আচ্ছা, এবার আমরা প্রথমে চেষ্টা করব √2 একটা মূলদ সংখ্যা বানাতে। মূলদ সংখ্যা মানে কি? যাকে p/q আকারে প্রকাশ করা যায়। এই যে √2 ইন্টারনেটে তো মারা 1.41, এই সংখ্যাটা কি 1 এর থেকে বড়, মানে 1 দশমিক সামথিং যখন আছে তখন 1 এর থেকে বড়। আবার 2 পর্যন্ত যায়নি, তাহলে 2 এর থেকে জি স্যার। ছোট। তাহলে 1 এর থেকে বড়, 2 এর থেকে ছোট, এই সংখ্যাটা নিশ্চয়ই কোনো পূর্ণ সংখ্যা হবে না, মানে 1 আর 2 এর মাঝে অবস্থিত। বিষয়টা বুঝতে জি পারছো স্যার। কিনা? মানে 1 দশমিক সামথিং জি স্যার। স্যার অর্থ হচ্ছে 1 এর থেকে বড়, কিন্তু 2 পর্যন্ত যায়নি, অতএব 2 এর থেকে ছোট। 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 1 আর 2 এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা আছে? না স্যার। নাই। না না স্যার। স্যার। তাহলে √2 একটা ভগ্নাংশ জাতীয় সংখ্যা হতে পারে। এখন আমরা চেষ্টা করব যে এটাকে একটা ভগ্নাংশে প্রকাশ করা যায় কিনা। যদি প্রকাশ করা যায় তাহলে হবে সেটা তোমার মূলদ সংখ্যা, আর যদি প্রকাশ করা না যায় তাহলে সেটা মূলদ সংখ্যা হবে না। নয়। না তাহলে আমরা হবে না। খুব ভিন্ন। ধরি √2 সমান p/q, অর্থাৎ p/q আকারে সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা। যেখানে p/q দুটো স্বাভাবিক সংখ্যা হবে, তাই তো? আচ্ছা, এতে একটু কাজ করো, বা
দুই পক্ষ যদি আমরা a স্কয়ার করি, a স্কয়ার রুট কেটে যায়, তাহলে 2 তোমার p স্কয়ার বাই q স্কয়ার। আচ্ছা, p আর q তো তোমার স্বাভাবিক সংখ্যা। এখন উভয় পক্ষের যদি আমরা q দিয়ে গুণ করি, এটা 2q, এই ডান পক্ষে q দিয়ে গুণ করলে একটা q কেটে যায়, একটা q থাকে। এবার দেখো p আর q হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা, তাহলে 2q জিনিসটা কি? 2qটা 2 একটা পূর্ণ সংখ্যা এবং qটাও একটা স্বাভাবিক সংখ্যা। যে কোনো পূর্ণ সংখ্যাকে একটা সংখ্যা দিয়ে গুণ করলে সেটাও একটা পূর্ণ সংখ্যা হয়। যেমন 2কে 3 দ্বারা গুণ করব 6 হবে, এটা পূর্ণ সংখ্যা। আবার 5কে 2 দ্বারা গুণ করব 10 হবে, এটাও একটা পূর্ণ সংখ্যা। অর্থাৎ যে কোনো সংখ্যাকে আর একটা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে সেটা একটা পূর্ণ সংখ্যাই হবে। তাহলে 2 একটা পূর্ণ সংখ্যা, q একটা পূর্ণ সংখ্যা, তাহলে এই দুইয়ের গুণফল কি হবে? একটা পূর্ণ সংখ্যা হবে। আচ্ছা, আর ডান পাশে p স্কয়ারের সাথে q কোন অবস্থায় কাটাকাটি যায় না, কাটাকাটি না গেলে ওটা পূর্ণ সংখ্যা হওয়ার কোনো স্যার এখানে সম্ভাবনা। কি উভয় পক্ষের q দ্বারা গুণ করা হয়েছে? হ্যাঁ, উভয় পক্ষকে q দ্বারা গুণ করা হ্যাঁ হয়েছে? হ্যাঁ, উভয় পক্ষের q দ্বারা গুণ করছে। আচ্ছা, বিষয়টা কি বুঝতে পেরেছো? যে 2কে q একটা স্বাভাবিক সংখ্যা, 2কে q দ্বারা গুণ করলে সেটা একটা স্বাভাবিক পূর্ণ সংখ্যা হচ্ছে। আচ্ছা, আর ডান পাশে কি আছে? জি স্যার, ডান পাশে আছে p স্কয়ার বাই q। p স্কয়ার বাই q। p স্কয়ারে q দিয়ে কি কাটে? কাটাকাটি যায়? না স্যার, যায় না। কাটাকাটি না গেলে না, ওটা স্যার। কখনো পূর্ণ সংখ্যা হবে না। তার অর্থ হচ্ছে p স্কয়ার বাই q একটা ভগ্নাংশ। এখন 2q জি স্যার, সংখ্যা, আবার p স্কয়ার বাই q একটা ভগ্নাংশ, তাহলে কোনো পূর্ণ সংখ্যা কোনো ভগ্নাংশের সমান হতে পারে না। হ্যাঁ, তাহলে জি স্যার, তা যদি না পারে তাহলে √2 p বাই q এর সমান হতে পারে না। হ্যাঁ, p বাই q তো একটা মূলদ সংখ্যা। আমরা ধরে নিয়েছিলাম যে জি স্যার, √2 কে মূলদ বানানো যায় কিনা, কিন্তু চেষ্টা করে দেখলাম যে মূলদ বানানো যাচ্ছে না। যেহেতু যাচ্ছে না, অতএব এটি একটি অমূলদ সংখ্যা। বইতে 4 পৃষ্ঠায়, তোমরা বইটা খোলো তো, 4 পৃষ্ঠায় বুঝতে পারছো? জি স্যার, নিচের দিকে দেখো প্রতিজ্ঞা 2, ওই প্রতিজ্ঞা আছে √2 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করো। তার প্রমাণটা নিচে দেওয়া আছে, এটা তোমরা একটু পড়ে মুখস্থ করবা, মানে কয়েকবার পড়লে মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, এরপরে দশমিক ভগ্নাংশ সম্পর্কে তোমরা কম বেশি ধারণা রাখো। আমি ও বিষয়ের বিস্তারিত বলতে যাবো না, তবে দশমিকের একটা বিষয় আছে যে জিনিসটা তোমাদের জানা দরকার। আচ্ছা, 10কে 3 দিয়ে ভাগ করো তো, কত আসে? 10কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? এই দশমিক আসবে আর একটা শূন্য আসবে, আবার 3 3 9। স্যার 3.3333।
স্যার 3.3331 এইরকম চলো 3 শুধু আসতেই থাকবে, এটা কখনো শেষ হবে না। থামবে না। আচ্ছা, স্যার যদি শেষ না হয় তাহলে আমাদের কি বিহিত, কি করতে পারি আমরা যদি কখনো শেষ না হয়? স্যার তাহলে স্যার অসীম দশমিক ভগ্নাংশ নাকি স্যার এটা? আচ্ছা, হ্যাঁ, অসীম দশমিক ভগ্নাংশ আর কি। এখন এইগুলোকে আমাদের একটা সীমার ভিতরে আনতে হবে, বুঝছো? সীমার ভিতরে আনতে গেলে একটা উপায় আছে যে একই সংখ্যা যদি বারবার বারবার আসতে থাকে তাহলে একটার উপরে পৌনঃপুনিক দিতে হয়। 3 তো বারবার আসছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 এর উপরে একটা দশমিকের বিন্দুর মতো দিলে ওইটাকে বলা হয় পৌনঃপুনিক। পুনঃ পুনঃ আসে, এই জন্য নাম হয়েছে পৌনঃপুনিক, মানে 3টা পুনঃ 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 আসতেছে, এই জন্য এর নাম হয়েছে পৌনঃপুনিক। যেমন দেখো 2.35 এরকম যদি শুধু আসতে থাকে, একই সংখ্যা বারবার আসতেছে 35 35 35, তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারবো 2.35। এই 3 একটা পৌনঃপুনিক, 5 একটা পৌনঃপুনিক, মানে 3 এবং 5 বারবার বারবার আসতেছে, এটার নাম হচ্ছে পৌনঃপুনিক। বিষয়টা বুঝছো? দশমিকের পরে যদি একই সংখ্যা বারবার আসে সেটা হবে পৌনঃপুনিক। স্যার এটা কি সব জায়গায় গ্রহণযোগ্য? বীজগণিত, পাটিগণিত সব জায়গায়? প্রত্যয় বালা কই? প্রত্যয় বালা নাই, লাইনে নাই। আচ্ছা যাও, তোমরা শুনতে পাচ্ছ তো? জি স্যার। জি স্যার। এখন তোমাদের এই পৌনঃপুনিক বা আবৃত দশমিক ভগ্নাংশ বলে, এখান থেকে সাধারণ ভগ্নাংশে আসার কতগুলো নিয়ম আছে, সেগুলো সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। যেমন দেখো 0.2 এর উপরে পৌনঃপুনিক, বইতে দেখো ওই 13 নম্বরে আছে, এক অনুশীলনীতে 13 নম্বরে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার যে ইয়েটা আছে। আচ্ছা দেখো, যে কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে নিচে সেই কয়টা 9 হবে। যে কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে নিচে শুধু দশমিক থাকলে তো তোমার 10 দিয়ে ভাগ হয়, বা যে কয়টা সংখ্যা থাকে দশমিকের ডানে একটা ডানে সেই কয়টা শূন্য হয়, তাই না? আর পৌনঃপুনিক থাকলে যে কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে সেই কয়টা 9 দিয়া ভাগ হবে। যেমন ধরো এই যে হলো আমাদের এখানে 0.35 পৌনঃপুনিক, এটা দুটো পৌনঃপুনিক আছে তাই দুটো 9 হবে, উপরে কয়টা? যদি যতগুলো দশমিক থাকবে পৌনঃপুনিক ততগুলো হবে। এখন দেখো 2.357 এই তিনটের উপরে আছে, তাহলে 2.357
3 + 7 নিচে হবে তোমার 3 কে 9 শূন্য দাও তাহলে কিছু শুরু করো। আচ্ছা এখন আরেকটা জিনিস তোমাদের দেখাবো, যদি পৌনঃপুনিক না থাকে সেক্ষেত্রে কি হবে। সবগুলোতে যদি পৌনঃপুনিক না থাকে সেক্ষেত্রে উপায়টা কি? একটাই পৌনঃপুনিক আছে, বাকি দুটোই নাই। এটা হবে তোমার যে কয়টা পৌনঃপুনিক আছে তার জন্য 9 সেই কয়টা, আর দশমিকের ডাইনে একটা সংখ্যা আছে যাতে পৌনঃপুনিক নেই, এটার জন্য হবে একটা 0। আচ্ছা সানমিন ইসলামের আইডি কত? স্যার 8/2021 007। হ্যাঁ 8/2021 007। আচ্ছা তাহলে কি বললাম, পৌনঃপুনিক যে কয়টা আছে তার জন্য সেই কয়টা 9 হবে, 9 হবে। যদি পৌনঃপুনিক না থাকে তার জন্য আসবে 0। হ্যাঁ নির্মল এই স্ক্রিনটা একটু বড় করে দাও। আচ্ছা তাহলে যে কয়টায় পৌনঃপুনিক আছে তার জন্য সে কয়টা 9 হবে, যেটায় পৌনঃপুনিক নাই তার জন্য 0 হবে। তো উপরে আরেকটা কাজ করতে হবে, পুরো সংখ্যাটা থেকে যেটায় পৌনঃপুনিক নাই, এটা দশমিকের আগে হোক আর পরে হোক, ওইটা মাইনাস যাবে, তাতে যা হয় বিয়োগ করিয়া 212 212/90 এরকম। অর্থাৎ পৌনঃপুনিক না থাকলে সেটা বিয়োগ হবে। এরকম ব্যাপার একটা, যেমন 3.45667 এই দুটোই পৌনঃপুনিক আছে, বাকি দুটোই নাই, এটা কি হবে, যে দুটোই পৌনঃপুনিক আছে তার জন্য দুটো 9 হবে, আর যে দুটোই পৌনঃপুনিক নাই তার জন্য 0 আসবে। আর উপরে হবে কি, পুরো সংখ্যাটা থেকে যেটায় পৌনঃপুনিক নাই সেই অংশটা বাদ যাবে, এবার বিয়োগ করে যা হয় সেটা হবে ভগ্নাংশের মান। আচ্ছা এটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা জি স্যার। তাহলে পৌনঃপুনিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে আনার নিয়ম হচ্ছে এটা। আচ্ছা অনুশীলনীতে দেখো 9 নাম্বারটা দেখো তো 19 পৃষ্ঠায় দেখেছো অঙ্কটা? জি স্যার বলছে কি প্রতিটি প্রতিটি সংখ্যাকে সংখ্যা অমূলদ অমূলদ, নাকি তাই প্রমাণ করতে। √5 √7 √10 এরা প্রত্যেকেই অমূলদ। আমরা ওই যে প্রতিজ্ঞায় যে √2 অমূলদ যেটা করলাম, একেবারে হুবহু একইভাবে ওই 2 এর স্থলে √5 অমূলদ হলে 5 বসবে।
যদি আসে √7 অমূলক সংখ্যা প্রমাণ করো, তাহলে √2 রেস্ট হলে √7 হবে, তারপরে √2 রেস্ট হলে √10। বিষয়টা কি বুঝতে পেরেছো? অর্থাৎ ওই 2 এর পরিবর্তে যেটা আসবে সেটাই ওখানে বসে, ওখানে যে লেখা আছে ওই লেখাটাই হবে। আচ্ছা, এরপরে দেখো 11 নম্বরের অঙ্কটা আমরা একটু দেখি। প্রমাণ করো যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ, এখন এই বিজোড় সংখ্যাটা আমরা কিভাবে খুঁজে আনবো বলো? মনে করি n একটা স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ n একটা স্বাভাবিক সংখ্যা যদি হয় তাহলে n এর মান কি হতে পারে? বলো এখন বলো। n যদি স্বাভাবিক সংখ্যা হয় n এর মান কি হতে পারে? সানমিন বলো। জি স্যার। যদি n স্বাভাবিক সংখ্যা হয় তাহলে n এর মান কি হতে পারে? n যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে n এর মান 1 2 3 4 5 6 যে কোনো একটা কিছু হতে পারে, তাই তো? জি স্যার, এটাই হতে স্বাভাবিক পারে। সংখ্যাতে 1 এর থেকে শুরু উপরের দিকে। এখন যদি ওটাকে আমি স্বাভাবিক মানে যে সংখ্যা জায়গা ধরি, থেমে যায় সেটা হচ্ছে স্বাভাবিক, আর যে কোনো অস্বাভাবিক একটা বলতে হতে গেলে ওই পারে। যে যেখানে 1 2 3 4 5 6 যে কোনো একটা হতে পারে। হতে পারে। আচ্ছা, মনে করো 1 হলো, একটা যদি আমি 2 দিয়ে গুণ করি সেটা 2 হয়। 2 যদি হয়। 2 হতো তাহলে 2 দিয়ে গুণ করলে কত হতো? 4। যদি 4। n এর মান 3 হয় 3 রে 2 দিয়ে গুণ করলে কত হয়? 6 হয়। 6। অর্থাৎ যে কোনো স্বাভাবিক সংখ্যাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি সেটা 2 দিয়ে একটা গুণ করি। জোড় সংখ্যা হয়। কথাটা ক্লিয়ার হয়েছে কিনা? যে কোনো স্বাভাবিক সংখ্যাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে সেটা একটা জোড় সংখ্যা হবে। জোড় সংখ্যা হবে। 1 কে 2 দিয়ে গুণ করো, 2 কে করো, 3 কে করো, 4 কে করো, যাকেই করো, দেখবা সেটা একটা জোড় সংখ্যা হয়েছে। কি ঠিক তো? জি স্যার। তাহলে এর আমরা 2 দিয়ে গুণ করি, 2 এর টা কি সংখ্যা হবে? যে কোনো একটা জোড় সংখ্যা। 2n যে কোনো একটা জোড় সংখ্যা যদি n স্বাভাবিক সংখ্যা হয়। কি কথা ক্লিয়ার হয়েছে? n যদি জি স্বাভাবিক স্যার। সংখ্যা হয় তাহলে 2n একটা জোড় সংখ্যা। এখন সংখ্যা জগতে যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটা জোড় সংখ্যার আগে পরে কিন্তু একটা বিজোড় সংখ্যা। যেমন 2 একটা জোড় সংখ্যা, 2 এর আগে 1 আছে, 2 এর পরে 3 আছে, 1 ও বিজোড় 3 ও বিজোড়। আবার মনে করো এই যে 6 একটা জোড় সংখ্যা, 6 এর আগে 5 সেটাও বিজোড়, 6 এর পরে আছে 7 সেটাও বিজোড়। তাহলে যে কোনো জোড় সংখ্যার আগে একটা বিজোড় সংখ্যা আছে নাকি? তাহলে 2n টা যদি আমার জোড় সংখ্যা হয় তাহলে এখান থেকে 1 যদি আমরা বিয়োগ করি তাহলে এটা একটা বিজোড় সংখ্যা। তাহলে আমরা কি লিখব? মনে করি এর একটি স্বাভাবিক সংখ্যা, তাহলে 2n - 1 একটি বিজোড় সংখ্যা।
n যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে 2n - 1 হবে একটা বিজোড় সংখ্যা। আচ্ছা, এখানে বলেছে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, এটার বর্গ করলে আর একটা বিজোড় সংখ্যা আছে সেটা দেখাতে হবে। তাহলে অতএব এটার বর্গ করো সমান এটাকে মানে প্রবেশ করে সূত্র দাও। এটা দেখো 4n² - 4n প্লাস 1 হয়। আচ্ছা, এই দুটোর থেকে আমরা 4n কমন নিলে কত থাকে? n - 1 প্লাস 1। এটা বুঝতে পেরেছো বর্গ করাটা? জি স্যার। আচ্ছা, এবার জি দেখো স্যার। n যদি একটা স্বাভাবিক সংখ্যা হয়, হ্যাঁ, যে কোনো একটা সংখ্যা ধরে নাও, মনে করো n এর মান 3, তাহলে 3 দ্বারা 4 দ্বারা গুণ করি কত হয়? 3 কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 12 হয়। 12 স্যার, 12। সেটা একটা জোড় সংখ্যা।